Assalamu alaikum. Good evening to everyone. I hope all of you are fit and fine by the grace of Almighty. Now I am going to start my class. Be attentive and enjoy my class. At first, I want to say sorry because I have late and now I am going to start my class. আজ আমাদের ক্লাসের ধারাবাহিকতায় আমরা এখন কনভারসেশন নিয়ে কথা বলবো। তো কনভারসেশনের আগে আমরা গত ক্লাসে ভয়েস চেঞ্জ নিয়ে কথা বলেছিলাম। এই ভয়েস চেঞ্জের পরেই আমাদের যে চ্যাপ্টারটি রয়েছে ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস 3, কানেক্টর অর লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার। কানেক্টর অথবা লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার। এই কানেক্টর কি, লিঙ্কিং ওয়ার্ড কি, এইটা আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কানেক্টরের গুরুত্ব কতটা। এটা আমরা আগে হয়তো কখনো ক্লাসটা করিনি, এটা নতুন অ্যাডভান্স লেভেলের একটি ক্লাস হতে যাচ্ছে। সবাই আশা করি বুঝতে পারবেন। আমার কথা কি সবার কাছে পৌঁছাচ্ছে? সবাই শুনতে পারছেন? থ্যাংক ইউ। হ্যাঁ, স্ক্রিন, হ্যাঁ দিয়েছি, দেখেন গ্রুপে দিয়েছি। আর এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছেন ভালোভাবে? আচ্ছা, থ্যাংক ইউ। দেখেন এইখানে আমরা আজকে লিঙ্ক কার্ডস অথবা লিঙ্কিং ওয়ার্ড নিয়ে, যে কানেক্টর অথবা লিঙ্কিং ওয়ার্ড এর ব্যবহার। রিটেন ইংলিশ এ কানেক্টর অথবা লিঙ্কিং ওয়ার্ডের গুরুত্ব অনেক, অর্থাৎ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বড় বড় বাক্য তৈরিতে লিঙ্কিং ওয়ার্ড যুক্ত করেই বাক্যের পূর্ণতা দেওয়া সম্ভব। কি বলছে যে বড় বড় বাক্য তৈরিতে লিঙ্কিং ওয়ার্ডের যুক্ত করেই বাক্যের গুরুত্ব। এখানে দেখেন অ্যাডভার্বিয়ালস এর কথা বলেছিলাম, একটা বাক্য আমি এখানে একটু লিখে দেখাবো। যেমন যদি বলি হি গেভ মি আ রোজ, সে আমাকে একটি গোলাপ ফুল দিয়েছিল। এখানে আমরা অ্যাডভার্বিয়ালস বা লিঙ্কার্স ব্যবহার করে এই বাক্যটা অনেক বড় করতে পারি। আমরা যখন, অনেকেই বলে স্যার আমি তো ইংলিশে কথা বলতে গেলে দুই একটি বাক্য বললে আর আমার মনে আসে না, আমি বাক্য সাজাতে পারি না, আমাকে থেমে যেতে হয়। এই লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করে আমরা সেই জায়গাটা কভার করতে পারবো। অর্থাৎ লিঙ্কিং ওয়ার্ড যদি আমরা ভালোভাবে শিখতে পারি, তাহলে আমরা ছোট সেন্টেন্সকে অনেক বড় করতে পারবো। যেমন কনজাংশনের ব্যবহারটাও ঠিক এখানে উদাহরণস্বরূপ আনা যায়। আমরা যদি বলি বাংলাদেশের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গকে সংযুক্ত করেছে পদ্মা সেতু, এখানেও দেখবেন একটা বাক্য, আমি যদি একটু উদাহরণ দেই প্রথমে, হি ওয়ার্কস হার্ড, দেখেন সে কঠোর পরিশ্রম করে। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। হি ডাজেন্ট আর্ন আ লট অফ মানি, সে কঠোর পরিশ্রম করে, সে প্রচুর টাকা উপার্জন করতে পারে না বা করে না। এই বাক্যটাকে আমি এখানে একটা লিঙ্কিং ওয়ার্ড, অর্থাৎ লিঙ্ক মানে কি সংযোগ, এখানে কানেক্টর অর্থাৎ যিনি সংযোগ ঘটিয়ে দেয়, কানেক্টর। আর একটি হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস, অর্থাৎ কানেক্টরও যায় এখানে, কানেক্টর অথবা লিঙ্কিং ওয়ার্ডস এর মাধ্যমে এই দুইটা বাক্যকে আমরা যুক্ত করেছি। তো এই হাউবার এখানে মাঝখানে নিয়ে আসবো, হাউবার, হাউ এভার তথাপি বা যাই হোক। এই হাউএভার এখানে একটি লিঙ্কিং ওয়ার্ড। একটু ভালোভাবে সবাই খেয়াল করবেন, হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড, অর্থাৎ এর অর্থটা কি দাঁড়ালো? হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। হাউএভার তথাপি, হাউএভার তথাপি, হি ডাজেন্ট আর্ন আ লট অফ মানি, সে কঠোর পরিশ্রম করে তথাপি সে প্রচুর উপার্জন করে না। সে যতটুকু পরিশ্রম করে সেই পরিশ্রম অনুসারে সে কিন্তু উপার্জন করতে পারে না। কি করতে পারে না? উপার্জন করতে পারে না। এখানে হাউএভার দিয়ে দুইটা, দেখেন এখানে আমি যদি ক্লজ বলি বা দুইটা পার্ট বলি, দুইটা অংশকে সংযুক্ত করেছে। হাউএভার পদ্মার উপর যখন ব্রিজ হয়ে গেল, তখন উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের একটি সুসম্পর্ক স্থাপিত হলো। এখানেও ঠিক তাই, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। বাক্যটা কোন টেন্স? আমাকে টেন্স শিখতে হবে, সেন্টেন্স শিখতে হবে। তারপর এই বাক্যটার ভিতরে ভার্ব কোনটি, প্রত্যেকটা কিন্তু আইডেন্টিফাই করা শিখতে হবে। হি ওয়ার্কস হার্ড, দেখেন এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য, সে কঠোর পরিশ্রম করে। হাউএভার তথাপি, হি ডাজেন্ট আর্ন আ লট অফ মানি, সে কঠোর পরিশ্রম করে তথাপি সে প্রচুর উপার্জন করতে পারে না। কি করতে পারে না? প্রচুর উপার্জন করতে পারে না। দেখেন এই হাউএভারটাকে বলা হচ্ছে লিঙ্কার্স বা কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড। এখানে হাউএভার তথাপি একটি লিঙ্কিং ওয়ার্ড, এটি যুক্ত করেই কিন্তু বাক্যটিকে পরিপূর্ণ ও সঠিক ভাব অর্থ দিয়ে লেখা সম্ভব হয়েছে। দেখেন এই লিঙ্কিং ওয়ার্ডের ক্লাসটি আমি আপনাদের কিন্তু নেইনি, এই লিঙ্কিং ওয়ার্ডের ক্লাসটা আজকে করেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এবং এই লিঙ্কিং ওয়ার্ড ভালোভাবে না জানলে কিভাবে একটা বাক্যকে বড় করতে হয়, দুইটা বাক্য কিভাবে যুক্ত করতে হয়, এটা কিন্তু আমরা শিখতে পারবো না। তো এখানে কি বলছে, এই যে হাউএভার তথাপি যে শব্দটি, এটা একটি লিঙ্কিং ওয়ার্ড, এটি যুক্ত করেই কিন্তু বাক্যটিকে পরিপূর্ণ ও সঠিক ভাব অর্থ দিয়ে লেখা হয়েছে। আমি কিছুদূর পড়িয়ে আমার গত ক্লাসে যে পড়াগুলো ছিল, অর্থাৎ এখানে কনভারসেশন ডায়লগ ছিল, ইংরেজি দেখে বাংলা পড়তে হবে, আবার কখনো বাংলা দিব আপনাকে ইংরেজি করতে হবে। এটা যারা বাড়ির কাজ করে রেখেছেন, আপনার খাতা বা আপনার নোটবুক প্যাডটা একটু সামনে রাখেন, একটু পরেই আমি সেই জায়গায় আসবো। নেক্সট,
নিম্নে গুরুত্বপূর্ণ কানেক্টর অথবা লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার উদাহরণ সহকারে আলোচনা করা হলো। কি বলা হচ্ছে? নিম্নে গুরুত্বপূর্ণ কানেক্টর অথবা লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার উদাহরণ সহকারে আলোচনা করা হলো। খুব ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। এই লিঙ্কিং ওয়ার্ড এবং কানেক্টরের ব্যবহার না জানলে, এখানে আমার উপরে কি লেখা আছে দেখেন, ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং আমরা স্পোকেনের ক্লাস যখন করব, ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস যখন করব, তখন এগুলা কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে। লিঙ্কিং ওয়ার্ড কানেক্টর না জানলে কিন্তু এই জায়গাগুলো পারবেন না আপনি। কি বলছে দেখেন, কানেক্টর অথবা লিঙ্কিং ওয়ার্ডস, এটা বলা হচ্ছে ওয়ান, কি বলা হচ্ছে, অতিরিক্ত তথ্য প্রদান করতে, হ্যাঁ, অতিরিক্ত তথ্য প্রদান করতে তথা আগের বক্তব্যের সাথে আরো বক্তব্য সংযুক্ত করতে যে ওয়ার্ড সমূহ, সেইগুলাকে বলা হচ্ছে লিঙ্কার্স। যে ওয়ার্ড সমূহ ব্যবহার করা হয় সেগুলোকে লিঙ্কার্স বলা হয়। অতিরিক্ত তথ্য প্রদান করতে তথা আগের বক্তব্যের সাথে আরো বক্তব্য সংযুক্ত করতে যে ওয়ার্ড সমূহ যুক্ত করা হয় তাকে লিঙ্কার্স বলে, সেগুলো লিঙ্কার্স হিসেবে ব্যবহার করা হয়। দেখেন কয়েকটি লিঙ্কার্স এর ব্যবহার আমরা একটু যদি দেখি, কয়েকটি লিঙ্কার্স এর নাম আমরা জানবো। যেমন ইন এডিশন টু, মনে রাখবেন সবাই, আমার সাথে একটু বলেন। ইন এডিশন টু, ইন এডিশন টু শব্দের অর্থ তদুপরি বা তাছাড়াও। ইন এডিশন টু, তদুপরি অথবা তাছাড়াও। ফার্দার মোর, তাছাড়া। ফার্দার মোর শব্দের অর্থ কি বলেন তো? তাছাড়া। ফার্দার মোর শব্দের অর্থ কি? তাছাড়া। মোরওভার, মোরওভার মানে কি? আরো বা তাছাড়া। তারপর বিসাইডস, দেখেন বিসাইডস মানে কিন্তু তাছাড়া। BESIDES, বিসাইডস, বিসাইডস শব্দের অর্থ কি? তাছাড়া। বাই দা ওয়ে, আমরা কিন্তু কথার ভিতরে এটা ব্যবহার করে থাকি, বাই দা ওয়ে অথবা বাই দা বাই অথবা এনি ওয়ে। এই তিনটি শব্দের অর্থ হচ্ছে কথা প্রসঙ্গে বা প্রসঙ্গ ক্রমে। এগুলো শুধু শুনলে হবে না, কাইন্ডলি একটু মনে রাখার চেষ্টা করেন। বাই দা ওয়ে, বাই দা বাই অথবা এনি ওয়ে, এটার অর্থ হচ্ছে কথা প্রসঙ্গে বা প্রসঙ্গ ক্রমে। নট অনলি বাট অলসো, কি বলছে? নট অনলি বাট অলসো, শুধু এটা নয় ওটাও। নট অনলি বাট অলসো এর অর্থ হচ্ছে শুধু এটা নয় ওটাও। একটু মনে রাখবেন, বাই দা বাই অথবা বাই দা ওয়ে অথবা এনিওয়ে। এক্সাম্পল দেখতে পাই, আওয়ার ম্যানেজার ইজ টোটালি ইনকম্পিটেন্ট। আওয়ার ম্যানেজার ইজ টোটালি ইনকম্পিটেন্ট। ইনকম্পিটেন্ট শব্দের অর্থ কি কেউ পারবেন? ইনকম্পিটেন্ট। দেখেন এই শব্দগুলা কিন্তু ভোকাবুলারি মুখস্থ করতে গেলে কি করতে হয় জানেন? ডিকশনারি সিরিয়াল ধরে কখনো ভোকাবুলারি মুখস্থ করা যায় না। এই সামনে যখন যে অজানা শব্দটি আসবে, এই শব্দগুলা কিন্তু আপনাকে কিন্তু মুখস্থ করে রাখতে হবে। এগুলো সঙ্গে সঙ্গে লিখে রাখতে হবে, দুইবার লিখবেন আর পাঁচবার মুখে বলবেন, দেখবেন এগুলো আপনার মুখস্থ হয়ে যাবে। আমার কথা কি স্পষ্ট শুনতে পারছেন সবাই? জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, তারপর দেখেন একটু পড়াই, তারপর প্রশ্ন নিব, আমরা ডায়লগে যাব। একজন বলছেন পিডিএফ দেয়নি, আমি সবকিছু দেখছি, একটু সময় দিবেন। আওয়ার ম্যানেজার ইজ টোটালি ইনকম্পিটেন্ট, এই একটি অংশ। তারপর বললাম হি অলওয়েজ অ্যারাইভস, হি অলওয়েজ অ্যারাইভস লেট ফর ওয়ার্ক। এই জায়গাটা দেখবেন, এই যে এই বাক্যটা একটু দেখবেন। আমি যদি বলি এই বাক্যটা কোন টেন্সে আছে, কেউ কি পারবেন? অবশ্যই পারবেন, কারণ এর সূত্র আমি শিখিয়েছি কিভাবে। এই বাক্যে ভার্ব কোনটি? হি না, অলওয়েজ না, লেট না, ভার্ব কি? অ্যারাইভ। অ্যারাইভ এর সঙ্গে এস আছে, অ্যারাইভস। তার মানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এবং ভার্বের পরে এস বা ইএস আছে, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি বাক্যটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ এখানে গঠন প্রণালীতে কখনো কোনো অ্যাম ইজ আর, হ্যাজ হ্যাভ বা হ্যাভ বিন বা হ্যাজ বিন কিছুই নাই। অর্থাৎ এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো কি বলছে? আওয়ার ম্যানেজার ইজ টোটাল ইনকম্পিটেন্ট, একটা বাক্য নিয়ে, একটা সেন্টেন্স নিয়ে আপনাকে একটু ভাবতে হবে, গবেষণা করতে হবে ওই বাক্যটা কোন টেন্স, ওই বাক্যটি কোন প্রকার সেন্টেন্সের ভিতরে পড়ে। অর্থগতভাবে সেন্টেন্স পাঁচ প্রকার, গঠনগতভাবে সেন্টেন্স তিন প্রকার। এই বাক্যের ভিতরে কোন শব্দটি কোন পার্টস অফ স্পিচ, এইগুলা যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন, ওই বাক্যটা যদি অ্যাফার্মেটিভে থাকে নেগেটিভ করতে হবে, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ। অর্থাৎ আমি সাইকেল গ্যারেজের উদাহরণ দিয়েছিলাম, একজন গ্যারেজের মেকানিক, সে কিন্তু সাইকেল খুলে ফেলতে পারে, পার্টস টু পার্টস সব খুলে ফেলে, আবার কিন্তু সে তার ওই রেঞ্জ দিয়ে সব জোড়া লাগিয়ে দিতে পারে। এখানে আমাদের বাক্যকে খুলে ফেলতে হবে, এখানে একটা সেন্টেন্স নিয়ে কাজ করতে হবে, পার্টস অফ স্পিচ। গত ক্লাসে আমি ক্লাস করিয়েছিলাম যে পার্টস অফ স্পিচ যদি ধারণা থাকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের 50 থেকে 60% আপনার শেখা হয়ে যাবে। খুব ভালোভাবে পার্টস অফ স্পিচ শিখতে হবে। এই পার্টস অফ স্পিচের ভিতরে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যাবতীয় যত জিস্ট অংশ সবকিছুই কিন্তু আছে। তো এখানে এই বাক্যটুকু কোন অংশ, কোন টেন্স হবে? হি অলওয়েজ অ্যারাইভস লেট ফর ওয়ার্ক, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স। দেখেন যে কোনো, আপনি চোখ বন্ধ করে আপনার ভাষার একটা বই নিবেন, ইংরেজি বই, চোখ বন্ধ করে যে কোনো
ওপেন করবেন, করে ওই থেকে আপনি মনে করেন 166 পেজ বের হলো, ওইখানে ইংলিশে অনেক কিছু লেখা আছে, আপনি একটা বাক্য নিবেন, নিয়ে ওই বাক্য থেকে আপনি দেখবেন যে এই বাক্যটা কোন টেন্স, আপনি পারেন কিনা নিজে নিজে পরীক্ষা দিবেন, এটা কোন প্রকার সেন্টেন্স, এটা পারেন কিনা আপনি খেয়াল করবেন। এই বাক্যের একটা বাক্য আপনি মনে মনে বেছে নিবেন, ওইটা আপনি হাইলাইটার দিয়ে হাইলাইট করবেন বা লাল কালিতে দাগ দিবেন। এইবার ওই বাক্যের মনে করেন 6 থেকে 7টি ওয়ার্ড বা শব্দ রয়েছে, প্রত্যেকটা শব্দ কোনটা কোন পার্টস অফ স্পিচ, এটা খুঁজে বের করার চেষ্টা করবেন। যদি আপনি পারেন মনে করবেন আপনি ইংরেজি শিখে গেছেন। দেন কি করতে হবে? আওয়ার ম্যানেজার ইজ টোটালি ইনকম্পিটেন্ট, হি অলওয়েজ অ্যারাইভস লেট ফর ওয়ার্ক। তো এই বাক্যটাকে জোড়া লাগিয়ে দিয়েছে কোন বাক্য দ্বারা? মোর উভার দ্বারা। কি দ্বারা বলেন? মোর উভার অথবা ফার্দার মোর, মোর উভার অথবা ফার্দার মোর। আওয়ার ম্যানেজার ইজ টোটালি ইনকম্পিটেন্ট, মোর উভার হি অলওয়েজ অ্যারাইভস লেট ফর ওয়ার্ক। আমাদের ম্যানেজার পুরোপুরি অযোগ্য, তাছাড়া মোর ওভার মানে কি, তাছাড়া বা অধিকন্তু, ফার্দার মোর অথবা মোর ওভার যে কোনো একটি ব্যবহার করলেই হবে, তাছাড়া সর্বদা সে কাজে দেরি করে আসে। একতে সে অযোগ্য, এমন অনেক অফিসে আছে না, মনে করেন প্রতিষ্ঠান প্রধান অথবা ম্যানেজার অযোগ্য, তারপর সে দেরিতে আসে। এই বাক্যগুলো আপনি ইংলিশে কি বলবেন? আপনি মনে করেন আপনার রাগ হচ্ছে, প্রতিদিন আপনার বস অফিসে দেরি করে আসে, আসার পরে সে কোনো কাজই পারে না, তাহলে কি করতে হয়? কাজগুলো কিন্তু আপনার ঘাড়ে এসে পড়ে। এখানে আপনি ইংলিশে বলবেন, আওয়ার ম্যানেজার or our head teacher or principal is totally incompetent, moreover he always arrives late for work। এখানে মোরওভারটা একটা লিঙ্কিং ওয়ার্ড অথবা লিঙ্কার্স। দেখেন, বাই দা ওয়ে, বাই দা বাই, এনিওয়ে, কুড ইউ প্লিজ মেক ডিনার ফর অল অফ আস টুডে। প্রসঙ্গক্রমে বলছি, তুমি কি আমাদের সবার জন্য আজ রাতের খাবার প্রস্তুত করতে পারবে? প্রসঙ্গক্রমে বলছি, বাই দা বাই, যে কোনো একটি ব্যবহার করলে হবে, বাই দা বাই, বাই দা ওয়ে, এনিওয়ে, কুড ইউ প্লিজ মেক ডিনার ফর অল অফ আস টুডে। কি বলছি এখানে? যে কোনো একটি লিঙ্কার্স নিয়ে আসতে হবে। এনিওয়ে, এটা বলেন, এনিওয়ে কুড ইউ প্লিজ মেক ডিনার ফর অল অফ আস টুডে। অর্থাৎ প্রসঙ্গক্রমে বলছি, তুমি কি আমাদের সবার জন্য আজ রাতের খাবার প্রস্তুত করতে পারবে? আপনি মনে করেন বিদেশে, ফরেন ফরেন কান্ট্রিতে গিয়েছেন, এখন আপনার রুমে একজন কলিগ আছে, সে কিন্তু ওই দেশীয়, অর্থাৎ তাকে আপনি ইংলিশে বলবেন যে আমি খুব ক্লান্ত, আপনি কি আজকে আমাদের সবার জন্য একটু ডিনারটা তৈরি করবেন? এটা ইংলিশে কি বলতে হবে? এনিওয়ে, বাই দা বাই, বাই দা ওয়ে, যে কোনো একটি ব্যবহার করে কুড ইউ প্লিজ। দেখেন, ভদ্রতার সহিত আমরা কুড ব্যবহার করব। কি ব্যবহার করব? কুড। এটা মডেল অক্সিলারিতে আমি একটা বিস্তারিত ক্লাস নিয়েছিলাম, কোথায় ক্যান বসে, কোথায় কুড বসে, কোথায় মে বসে, কোথায় মাইট বসে। তো বলছে কুড ইউ প্লিজ, কুড ইউ প্লিজ টেল মি ইওর নেম, দয়া করে আপনি আপনার নামটি আমাকে বলবেন। ভদ্রতার খাতিরে এখানে কুড ব্যবহার করা হয়। তো এখানে কি বলা হচ্ছে? কুড ইউ প্লিজ মেক ডিনার ফর অল অফ আস টুডে। অর্থাৎ প্রসঙ্গক্রমে বলছি, তুমি কি আমাদের সবার জন্য রাতের খাবার প্রস্তুত করতে পারবে? এখানে কি বাই দা বাই বা বাই দা ওয়ে, এটা কিন্তু আমার প্রসঙ্গক্রমে, অর্থাৎ এখানে তুমি কি সবার জন্য বলা হচ্ছে যে আমাদের খাবারটা কি প্রস্তুত করা যাবে, কখনো কি সম্ভব হবে? জাস্ট ওয়েট আ মিনিট। দেখেন, তাহলে এখানে কি বলছি? এখানে বলছি যে বলা হচ্ছে, তারপরের বাক্যটা দেখি, আই ইমপ্রুভড নট অনলি মাই স্পিকিং, আই ইমপ্রুভড নট অনলি মাই স্পিকিং বাট অলসো মাই রাইটিং থ্রু দ্য কোর্স। এই কোর্সের মাধ্যমে আমি শুধু আমার এই কথা বলাই উন্নত করিনি, আমার লেখাও উন্নত করেছি। আই ইমপ্রুভড নট অনলি মাই স্পিকিং বাট অলসো মাই রাইটিং থ্রু দ্য কোর্স। এই কোর্সের মাধ্যমে আমি শুধু আমার কথা বলাই উন্নতি করিনি, আমার লেখাও উন্নত করেছি। আমার কি করেছি? আমার লেখাও আমি উন্নত করতে পেরেছি। আমরা বাক্য তৈরি করতেছি, সবাই একটু দেখবেন। আই ইমপ্রুভ নট অনলি মাই স্পিকিং, কেবল আমার কথা বলা নয়, বাট অলসো মাই রাইটিং থ্রু দ্য কোর্স। তারপর দেখেন লিঙ্কিং বা লিঙ্কিং অর টু অথবা কানেক্টর টু, রুল টু, কারণে, ফলে, ফলশ্রুতিতে, এভাবে। কি বলছে? কারণে, ফলে, ফলশ্রুতিতে, এভাবে, এ কারণেই, ইত্যাদি, এগুলো বোঝাতে কি বলা হয়? অ্যাজ এ রেজাল্ট। কি বলা হয়? অ্যাজ এ রেজাল্ট মানে কি? ফলে বা কারণে, ফলশ্রুতিতে। ফর দিস রিজন, এই কারণে। দাজ, দাজ, এভাবে, এটা কোন পার্টস অফ স্পিচ বলতে পারবেন? দাজ। আচ্ছা, এটা আমরা পরে কথা বলছি। দ্যাট ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই, এই কারণে। কনসিকুয়েন্টলি, দেয়ারফর, সো, হেন্স, এগুলা ব্যবহার করা হয়। এগুলার বাংলা কি জানেন? কারণে, ফলে, ফলশ্রুতিতে, এভাবে, এ কারণে,
ইত্যাদি বোঝাতে এই ইংলিশ শব্দগুলো ব্যবহার করা হয়। অ্যাজ এ রেজাল্ট, ফর দিস রিজন, দাজ, দ্যাট ইজ হোয়াই, কনসিকুয়েন্টলি, দেয়ারফর, সো, হেন্স, এইসব ব্যবহার করা হয় কোথায়? এই লিঙ্কিং ওয়ার্ড যখন আমরা ব্যবহার করব কারণে বা ফলে। দেখেন, সেখানে কোনো মারামারি হয়নি, সেখানে কোনো মারামারি হয়নি, ফলশ্রুতিতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। আমাদের সামনে যদি এমন বাংলা বাক্য আসে, আমরা কিভাবে করব? সেখানে কোনো মারামারি হয়নি, ফলশ্রুতিতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। দেয়ার ওয়াজ নো ফাইটিং, দেয়ার ওয়াজ নো ফাইটিং, অ্যান্ড কনসিকুয়েন্টলি, অ্যান্ড কনসিকুয়েন্টলি নো ক্যাজুয়ালিটিস অ্যাট অল। দেখেন, সেখানে কোনো মারামারি হয়নি, ফলশ্রুতিতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। এই যে ফলশ্রুতিতে, কি বললাম? ফলশ্রুতিতে, এটার বাংলা ইংলিশটা কি ব্যবহার করলাম? কনসিকুয়েন্টলি, অর্থাৎ ফলশ্রুতিতে, সেখানে কোনো, অর্থাৎ ফলে, সেখানে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। সেখানে কি হয়নি? কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। এরপর দেখেন, ইট ইজ অলরেডি ভেরি লেট অ্যাট নাইট, ইটস অলরেডি ভেরি লেট অ্যাট নাইট, হেন্স ইউ মাস্ট গো টু বেড। অনেক রাত হয়েছে, অতঃপর অথবা এবার তুমি শুতে যাও। অনেক রাত হয়েছে, অতঃপর বা এবার তুমি শুতে যাও। ইটস অলরেডি ভেরি লেট অ্যাট নাইট, হেন্স, এই দেখেন এখানে লিঙ্কার্স আমি কি ব্যবহার করেছি? হেন্স। হেন্স ইউ মাস্ট গো টু বেড। অনেক রাত হয়েছে, এবার তুমি ঘুমাতে যাও। ইটস অলরেডি ভেরি লেট অ্যাট নাইট, হেন্স ইউ মাস্ট গো টু বেড। অনেক রাত হয়েছে, এখন তুমি ঘুমোতে যাও, এখন তুমি ঘুমোতে যাও। নুহা হার্ডলি স্টাডি, নুহা একটা মেয়ের নাম, হার্ডলি স্টাডি, দ্যাট ইজ হোয়াই শি ফেইল্ড টু পাস ইন দ্য এক্সাম, দ্যাট ইজ হোয়াই শি ফেইল্ড টু পাস ইন দ্য এক্সাম। এই যে দ্যাট ইজ হোয়াই বা দ্যাটস হোয়াই, এইটা হচ্ছে একটা কানেক্টর অথবা লিঙ্কিং ওয়ার্ড। নুহা খুবই কম পড়াশোনা করেন, খুবই পড়াশোনা করে না, এ কারণে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়। বলছে নুহা খুবই পড়াশোনা, মানে সে বেশি একটা পড়াশোনা করে না। এই যে হার্ডলি রয়েছে না, এই হার্ডলির ভিতরে কিন্তু একটি নট শব্দ থেকে যায়, অর্থাৎ সে খুবই কম পড়াশোনা করে, অর্থাৎ পড়াশোনা করে না বললেই চলে। নুহা খুবই কম পড়াশোনা করে, এ কারণে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়। নুহা হার্ডলি স্টাডি, দ্যাট ইজ হোয়াই শি ফেইল টু পাস ইন দ্য এক্সাম। অর্থাৎ নুহা খুবই কম পড়াশোনা করে, এ কারণেই সে পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়। এ কারণে সে কি হয়? পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়। পরে আমরা দেখব লিঙ্কার্স নাম্বার 3। উদাহরণ প্রদান করতে যে সমস্ত ওয়ার্ড অথবা লিঙ্কার্স হিসেবে ব্যবহার করা হয় তার তালিকা দেখেন। উদাহরণ দিতে যখন আমরা ব্যবহার করব, যেমন দেখেন, যখন আমি ক্যাম্পিং করতে যাই আমি অনেক কিছু নিয়ে যাই। উদাহরণস্বরূপ, মাছ ধরার বড়শি, দিয়াশলাই, ঘুমানোর ব্যাগ, এটসেট্রা। কি বলছে? আমরা যখন উদাহরণস্বরূপ এই কথাটা আমাদের সামনে আসবে, তখন আমরা ফর এক্সাম্পল এটা ব্যবহার করব। কি ব্যবহার করব? ফর এক্সাম্পল। কি ব্যবহার করব? ফর এক্সাম্পল। when I go campaigning, when I go campaigning, ক্যাম্পিং, যখন আমি ক্যাম্পিং এ যাই, আই ব্রিং লটস অফ থিংস, আমি অনেক জিনিস সঙ্গে করে নিয়ে যাই। ফর এক্সাম্পল, এই জায়গাটা দেখেন, এখানে আপনি ফর এক্সাম্পল ব্যবহার করতে পারেন, ফর ইনস্ট্যান্স এটাও ব্যবহার করতে পারেন, নেমলি ব্যবহার করতে পারেন, সাচ অ্যাজ ব্যবহার করতে পারেন। তো কি বলা হচ্ছে? আমি যখন ক্যাম্পিং করতে যাই আমি অনেক কিছু নিয়ে যাই। উদাহরণস্বরূপ, যেমন মাছ ধরার বড়শি, দিয়াশলাই, ঘুমানোর ব্যাগ। তো বলছে উদাহরণ প্রদান করতে যে সমস্ত ওয়ার্ড লিঙ্কার্স হিসেবে ব্যবহৃত হয় তার তালিকা। দ্যাট ইজ, দেখেন দ্যাট ইজ এর অর্থ কি? এটা বা ইহা হয়। ফর এক্সাম্পল, তারপর ফর ইনস্ট্যান্স, নেমলি, সাচ অ্যাজ, ইন আদার ওয়ার্ডস, এইগুলো আপনি ব্যবহার করতে পারবেন। অথবা লাইকও ব্যবহার করা যায়। কি ব্যবহার করা যায়? লাইক ব্যবহার করা যায়। আমি যখন ক্যাম্পিং করতে যাই আমি অনেক কিছু নিয়ে যাই। উদাহরণস্বরূপ, মাছ ধরার বড়শি, দেয়াশলাই, ঘুমানোর ব্যাগ, এটাকে বলা হচ্ছে উদাহরণস্বরূপ, অর্থাৎ ফর এক্সাম্পল। কি হবে বলেন তো? ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল আমি এই জিনিসগুলা নিয়ে যাই। তারপর দেখেন, তাহারা তাকে যেতে দিচ্ছে, অন্য কথায় তাকে পদচ্যুত করা হয়েছে। দে আর, দে আর লেটিং হিম গো, ইন ইন আদার ওয়ার্ডস, হি হ্যাজ বিন স্যাকড, হি হ্যাজ বিন স্যাকড। তাহারা তাকে যেতে দিচ্ছে, অন্য কথায় তাকে পদচ্যুত করা হয়েছে। এখানে দেখেন ইন আদার ওয়ার্ডস, ইন আদার ওয়ার্ডস, এটা কিন্তু আমার লিঙ্কিং ওয়ার্ড, ইন আদার ওয়ার্ডস। তারপর কি আছে দেখবেন, লিঙ্কিং নাম্বার 4। অপ্রত্যাশিত, আশ্চর্যমূলক কোনো কিছু নির্দেশ করতে নিচের শব্দগুলা লিঙ্কার হিসেবে ব্যবহার করা হয়।
অপ্রত্যাশিত, আশ্চর্যমূলক কোনো কিছু নির্দেশ করতে নিচের শব্দগুলা লিঙ্কার্স হিসেবে ব্যবহার করা হয়। যেমন দেখেন, এনিহাউ। এনিহাউ শব্দের অর্থ কি? যেভাবেই হোক। এনিওয়ে, যে কোনো উপায়ে। এনিওয়ে শব্দের অর্থ কি? যে কোনো উপায়ে। বিসাইডস, তাছাড়া বা ব্যতীত। এলস, এলস মানে কি? আর। হাওভার, যাই হোক। নেভারদিলেস, তৎসত্ত্বেও বা তা সত্ত্বেও। এগুলা শুধু পড়ে গেলে হবে না, এই পিডিএফটা আপনারা একটু বাসায় বসে আপনাদের অবসর সময়ে এইগুলো পড়ে একটু মুখস্থ করবেন। কোনগুলা? এই লিঙ্কার্স কি কি, কি কি শব্দকে লিঙ্কার্স বলা হয়, বেশি না, এগুলা কিন্তু আপনারা একটু মুখস্থ করে ফেলবেন। হাওয়েভার, যাই হোক। নেভারদিলেস, তৎসত্ত্বেও। স্টিল, তবুও, অথবা এখনো। দো মানে কি? এটা আমরা সবাই জানি, যদিও। অলদো শব্দের অর্থ কিন্তু যদিও। ইয়েট, তথাপি বা এখনো। ইন এনি কেস, যেভাবেই হোক বা যে কোনো উপায়ে। ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ দ্যাট, তা সত্ত্বেও। আফটার অল, সর্বোপরি বা মোটের উপর। অল দা সেম, তা সবই বা একই। অল দা সেম, তা সবই এক অথবা একই। তা সবই এক অথবা একই। অল দা সেম, অল দা সেম। উদাহরণ দেখি। যাই হোক, তারা ভালো, তারা ভালোই ভালোই পৌঁছে গিয়েছিল। যাই হোক, তারা ভালোই ভালোই পৌঁছে গিয়েছিল। এইগুলো কি বলা হয়? মনে করেন তখন সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, সে পৌঁছে গেল। তখন আপনি আপনার বাসার আপনার ছেলেকে বা আপনার কাউকে বলছেন যে যাই হোক, তারা ভালোই ভালোই বাসায় পৌঁছে গেছে। এটা কিভাবে বলতে হবে? হাউএভার দে রিচড আনহার্মড। দেখেন, প্রথমে আমি একটা লিঙ্কার ব্যবহার করছি, however। এটা ব্যবহার করতে হবে, এটা না করলে কিন্তু রিটেন ইংলিশে আমরা পারফেক্ট পারবো না। হাউএভার দে রিচড আনহার্মড, হাউএভার দে রিচড আনহার্মড। যাই হোক, তারা ভালোই ভালোই পৌঁছে গিয়েছিল। তারপর দেখেন, দ্য সিচুয়েশন ইজ আনফেয়ার, হাউএভার ইউ লুক এট দ্যাট। আপনি ভালো, আপনি যেভাবেই অবলোকন করেন না কেন, পরিস্থিতি ভালো না। আপনি কাউকে বলছেন, আপনার পাশের সিটে একজন বসে আছেন, আপনি হয়তো উপলব্ধি করতে পারছেন যে পরিস্থিতিটা মোটেই ভালো না, এখনই একটা খারাপ কিছু ঘটে যেতে পারে। তো আপনি তাকে বলছেন যে আপনি যেভাবেই অবলোকন করেন না কেন, পরিস্থিতি ভালো না। আপনি যেভাবেই অবলোকন করেন না কেন, পরিস্থিতি ভালো না। নেভারদিলেস, দ্য এক্সপেরিমেন্ট সাকসিড, তা সত্ত্বেও পরীক্ষা সফল হয়েছে। দ্য সিচুয়েশন ইজ আনফেয়ার, হাউএভার ইউ লুক এট ইট। দেখেন, আপনি যেভাবেই অবলোকন করেন না কেন, পরিস্থিতি ভালো না। দ্য সিচুয়েশন ইজ আনফেয়ার, হাউএভার ইউ লুক এট ইট। আপনি যেভাবেই অবলোকন করেন না কেন, পরিস্থিতি ভালো না। নেভারদিলেস, নেভারদিলেস দ্য এক্সপেরিমেন্ট সাকসিডেড, তা সত্ত্বেও বা তবুও পরীক্ষা সফল হয়েছে। আই এম সরি, আই এম সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইউ, বাট আই এম অ্যাফ্রাইড আই ক্যান নট কাম আফটার অল। কি হলো? আমি তোমাকে হতাশ করার জন্য দুঃখিত, আমি তোমাকে হতাশ করার জন্য দুঃখিত, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে আমি হয়তো শেষ পর্যন্ত আসতে পারবো না। I'm sorry to disappoint you, but I'm afraid I cannot come after all. তো এইভাবে ব্যবহার করে এই লিঙ্কার্স এর ক্লাসটি আপনাদের কাছে কি সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে? লেট মি নো দ্যাট। এবং আরো একটি বিষয় আপনারা একটু বলবেন, যে এই লিঙ্কার্স যদি আমরা এভাবে পড়ি বা আমরা যদি মুখস্থ করে ফেলি এই শব্দগুলা, আমাদের রাইটিং পার্টে কি একটু উপকার হবে? হ্যাঁ হ্যাঁ, আমি দিব। আম সরি, আমি দিয়ে দিব এখনই, দিয়ে দিব, ক্লাস শেষে দিয়ে দিব, একটু ধৈর্য ধরেন। আমাকে আমি আনমিউট করলে একটু বলবেন কোন পিডিএফটা যেন দিতে চাইছিলাম, হয়তো দেওয়া হয়নি, এটা দিয়ে দিব। তো বলছে, চিন্তা ভাবনা এক পর্যায় থেকে অন্য পর্যায়ে উত্তরণ লিঙ্কার্স হিসেবে ব্যবহৃত হতে পারে। চিন্তা ভাবনা এক পর্যায় থেকে অন্য পর্যায়ে উত্তরণ ঘটানোর জন্য লিঙ্কার্স হিসেবে ব্যবহৃত হতে পারে। কি কি দেখেন? উইথ রিফারেন্স টু, অর্থাৎ সহ। উইথ রিফারেন্স টু অর্থ কি? সহ। উইথ রেসপেক্ট টু, সম্মানের সাথে। উইথ রিগার্ড টু, ব্যাপারে। ইনসি, দেখেন ইনসি ডেন্টালি, অর্থাৎ অকস্মাৎ বা দৈবাৎ। ফাইদা বাই বা ফাইদা ওয়ে, প্রসঙ্গক্রমে। লেটস নাও টার্ন টু, চলুন তা যাওয়া যাক। রিগার্ডিং, প্রসঙ্গক্রমে। রিগার্ডিং অর্থ কি? প্রসঙ্গক্রমে। এটা কিন্তু আমরা চিঠি বা অ্যাপ্লিকেশনে ব্যবহার করি। তারপর দেখেন, টকিং বা স্পিকিং অফ। স্পিকিং, টকিং অথবা স্পিকিং অফ, বলতে গেলে। কিভাবে বলে তো? বলতে গেলে। দেখেন উদাহরণ সহ, উদাহরণ দেওয়া যায়। লেটস বা লেট আস নাও টার্ন টু আ ব্রিফ সামারি অফ ইচ চ্যাপ্টার। চলুন আমরা প্রতিটি অধ্যায়ের সংক্ষিপ্ত সার একটু দেখে নেই। কি বলছে?
লেট আস নাও টার্ন টু আ ব্রিফ সামারি টু ইচ চ্যাপ্টার। অর্থাৎ বলতে চলুন আমরা প্রতি অধ্যায়ের সংক্ষিপ্ত সার একটু দেখে নেই। আপনার অভিযোগের ব্যাপারে আসলে আমার কিছু বলার নেই। কি বলছে? আপনার অভিযোগের ব্যাপারে আসলে আমার কিছুই বলার নেই। আই হ্যাভ নাথিং টু সে, আই হ্যাভ নাথিং টু সে উইথ রিগার্ড টু ইয়োর কমপ্লেইন্স, আই হ্যাভ নাথিং টু সে উইথ রিগার্ড টু ইয়োর কমপ্লেইন্স। অর্থাৎ আপনার অভিযোগের ব্যাপারে আসলে আমার কিছু বলার নেই। ইনসিডেন্টালি, ইনসিডেন্টালি অর্থাৎ প্রসঙ্গক্রমে, দেখেন একটু বাদ করে দিলাম। ইনসিডেন্টালি প্রসঙ্গক্রমে অথবা বাই দা ওয়ে, এটাও বলতে পারেন। আই অ্যাম নট গোয়িং দিস অর, প্রসঙ্গক্রমে বলছি আমি এই সপ্তাহে যাচ্ছি না। আই অ্যাম নট গোয়িং দিস উইক, সরি ওয়ার্ক উইক, অর্থাৎ প্রসঙ্গক্রমে বলছি আমি এই সপ্তাহে যাচ্ছি না। ইনসিডেন্টালি বাই দা ওয়ে আই অ্যাম নট গোয়িং দিস উইক, অর্থাৎ প্রসঙ্গক্রমে বলছি আমি এই সপ্তাহে যাচ্ছি না। কি হবে? আমি এই সপ্তাহে যাচ্ছি না। তারপর দেখেন ইনসিডেন্টালি, ইনসিডেন্টালি আই মেট, এটাও দেখেন ইন্টারভিউ বোর্ডে আমি দৈবাৎ আমার এক ছোটবেলার বন্ধুর সাথে গিয়েছিলাম। দৈবাৎ মানে কি? আপনি কখনো ভাবেননি, ঢাকায় ভাইবা দিতে গিয়েছেন, একটা জবের জন্য রিটেনে পাস করেছেন, তো দেখতে থেকে ইউনিভার্সিটি লেভেলে একসঙ্গে পড়েছিলেন, তো সে অনেকদিন অথবা আপনার ছোটবেলার বন্ধু, তো তার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল দৈবাৎ। এটা আমরা কিভাবে বলবো? ইনসিডেন্টালি, দৈবক্রমে, ভাগ্যক্রমে, হঠাৎ করে আই মেট ওয়ান অফ মাই বয়হুড ফ্রেন্ডস ইন দা ইন্টারভিউ বোর্ড, ইন্টারভিউ বোর্ডে আমি দৈবাৎ আমার এক ছোটবেলার বন্ধুর সাক্ষাৎ পেয়ে গিয়েছিলাম। অনেকটা অথবা লিঙ্কিং ওয়ার্ড। সিক্স, পূর্বে আলোচিত কোনো বক্তব্যের ইতি টানতে, পূর্বে আলোচিত কোনো বক্তব্যের ইতি টানতে বা উপসংহার বা সার সংক্ষেপ প্রদান করতে ওয়ার্ড হিসাবে লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করা হয়। কি বলছে? পূর্বের আলোচিত কোনো বক্তব্যের ইতি টানতে বা উপসংহার বলতে, যেমন ইন ব্রিফ, ইন ব্রিফ মানে কি জানেন? সংক্ষেপে। ইন অল, মোট বা সাকুল্যে। টু সাম আপ, এক কথায়। টু সাম আপ, এক কথায়। টু সামারাইজ, সংক্ষেপে। কি হবে? টু সামারাইজ, সংক্ষেপে। ইন শর্ট, সংক্ষেপে। অন দা হোল, সামগ্রিকভাবে। অন দা হোল, সামগ্রিকভাবে। ইন আ নাটশেল, এক কথায়। ইন আ নাটশেল, এটার অর্থ কি? এক কথায়। আমরা প্রায় কিন্তু এই শব্দটি ব্যবহার করি, ইন আ নাটশেল। যারা ছোট বাক্যকে বড় করতে পারেন না, যারা রাইটিং পার্টে দুর্বল, এই ক্লাসটি আবারও একটু দেখবেন, পিডিএফ একটু পড়বেন, তাদের জন্য এটা খুবই একটা সহায়ক বিষয় হবে এই লিঙ্কার্স এর চ্যাপ্টারটি। উদাহরণ সহ আমরা দেখতে পারবো। টু সাম আপ, টু সাম আপ, দেখেন এই টু সাম আপ মানে কি? এক কথায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টু সাম আপ, এক কথায়। দ্য বুক ইজ অন অর্ড, আই শুড সে দ্য বেস্ট বুক ইভার। এটার বাংলা কি দাঁড়ালো? বইটি সম্পর্কে এক কথায় বলতে গেলে, বইটি সম্পর্কে এক কথায় বলতে গেলে আমি বলবো আমার পড়া সবচেয়ে ভালো বই, আমার পড়া সবচেয়ে ভালো বই। তাই কি বলা হচ্ছে? টু সাম আপ, দেখেন, টু সাম আপ, দ্য বুক ইজ অন আর্ড, আই উড সে দ্য বেস্ট বুক ইভার। অর্থাৎ এই যে টু সাম আপ, কি বললাম এখানে? টু সাম আপ, অর্থাৎ বইটা সম্পর্কে এক কথায় বলতে গেলে আমি বলবো আমার পড়া সবচেয়ে ভালো বই। এখানে এক কথায় বলা, এটার ইংলিশ হবে, লিঙ্কার্স হবে টু সাম আপ। কি বলতে হবে? টু সাম আপ। সামগ্রিকভাবে এই পর্যন্ত আবহাওয়া ভালোই ছিল, সামগ্রিকভাবে এই পর্যন্ত আবহাওয়া ভালোই ছিল। দ্য ওয়েদার হ্যাজ বিন সো ফার গুড অন দা হোল, অন দা হোল উপর, অন দা হোল শব্দের অর্থ কি? মোটের উপর, অথবা সামগ্রিকভাবে। দ্য ওয়েদার হ্যাজ বিন সো ফার গুড অ্যাজ অন দা হোল, অর্থাৎ সামগ্রিকভাবে এই পর্যন্ত আবহাওয়া ভালোই ছিল। দ্য ওয়েদার হ্যাজ বিন সো ফার গুড অন দা হোল, মোটের উপর। লিঙ্কিং অথবা লিঙ্কার্স কানেক্টর ব্যবহার করে ইংরেজিতে বড় বড় বাক্য তৈরি করবো, ইংরেজিতে আমরা বড় বড় বাক্য তৈরি করতে পারবো। এই বাক্যগুলো দেখেন, এখানে আপনারা কি কেউ কি বলতে পারবেন? এই যে পেজটি আপনাদের সামনে এনেছি, এইখানে দেখেন আমি গ্রিন কালার দিয়ে আগের থেকে হাইলাইট করে রেখেছি। কি হাইলাইট করেছি? অন দা হোল, বিকজ অফ, ফর ইনস্ট্যান্স, অন দা আদার হ্যান্ড, টু সাম আপ। এই টু সাম আপ শব্দটির অর্থ আমি এই মাত্র বলেছি। টু সাম আপ শব্দের অর্থ কি বলতে পারবেন? টু সাম আপ, দেখেন এইখানে বলেছি যে টু সাম আপ শব্দের অর্থ হচ্ছে কি, বলতে পারবেন?
এখানে আছে, দেখেন এই যে সব এখানে দেওয়া আছে। এক কথায় টু সাম আপ শব্দের অর্থ কি, এক কথায় অন দা হোল শব্দের অর্থ কি, মোটের উপর। তো আমি যে কোনো একজনকে একটু কোশ্চেন করতে চাই, আপনি বলেন তো যে এটার অর্থ কি দাঁড়ায়, টু সাম আপ শব্দের অর্থ কি। এখানে আমি দেখছি অনেকেই রেইজ হ্যান্ড করে রেখেছেন। হ্যাঁ শুনছি শুনছি, আমি একজনকে একটু নাম ধরে ডাকতে চাচ্ছি, দেখি আপনারা সবাই বললে তো হবে না। এখানে রেইজ হ্যান্ড প্রেস করেছে ফরিদা। আপনি বলবেন যে এইগুলার প্রত্যেকটার অর্থ কি, বলবেন? ফরিদা বেগম, সবাই কথা বলেন না প্লিজ, একটু মিউট করে রাখেন। ফরিদা আপনি বলেন এই যে প্রত্যেকটার অর্থ কি, দেখেন এই যে যেগুলো মার্ক করা, শুধু এইগুলা বলেন, বলতে পারবেন? না বললে আমি হেল্প করব, বলেন। তানিয়া ইসলাম, তানিয়া ইসলাম পারবেন বলতে? হ্যাঁ আপনি এগুলো একটু পড়েন, না পারলে আমি বলে দিবো, এই যে অন দা হোল, বিকজ অফ, ফর ইনস্ট্যান্স, অন দা আদার হ্যান্ড, এগুলোর অর্থ কি পারবেন? হ্যাঁ, বিকজ অফ, হ্যাঁ, ধন্যবাদ, তারপর বলেন। খুবই ভালো লাগছে, এই তো পারছেন। হ্যাঁ ফর ইনস্ট্যান্ট, এটা বলবেন উদাহরণস্বরূপ, ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ। তারপর হ্যাঁ অন্যথায়, ধন্যবাদ। তারপরে সবাই খেয়াল করে শোনেন, উনি কিন্তু সবগুলোই প্রায় পেরে যাচ্ছে। টু সাম আপ, টু সাম আপ এটার অর্থ কি? এক কথায়, ধন্যবাদ, এটা পারার জন্য ধন্যবাদ। তারপর এটা বলেন, ফার্দার মোর। ফার্দার মোর, হ্যাঁ ফার্দার মোর এটা বলবেন হচ্ছে, ফার্দার মোর বলবেন তাছাড়া। তারপরে দ্যাট, হ্যাঁ, হ্যাঁ যেভাবেই হোক, হাওয়েভার মানে যেভাবেই হোক, দ্যাট মানে যাহা কিছু বা যাহা। তারপর আফটার অল, হ্যাঁ সর্বোপরি, আপনি তো অনেক কিছুই পেরে গেছেন। তারপরে আফটার অল, এরপর আরেকটা আছে হেন্স, হেন্স, হ্যাঁ হেন্স মানে যেহেতু বা সেহেতু অথবা অতঃপর। আর আর কিছু আছে নাই? ধন্যবাদ, আপনি প্রায় সবগুলোই পেরে গেছেন, আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, সবাই কিন্তু এটা পারেন। তো দেখেন এইটার আমি একটু মিনিংটা করে দেই। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে, এর বাংলাটা আমি একটু পড়ি, খুবই সুন্দর একটা অর্থ দেয়। সবাই একটু মন দিয়ে শোনেন, অনেকেই আছেন আজকে ক্লাসে। সামগ্রিকভাবে এখন আমরা করোনা মহামারীর কারণে এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এটি প্রায় প্রতিটি অর্জন এবং উন্নয়নকে টেনে নিচেই নামায়, যা করোনার থাবা আমাদের উপরে পড়ার আগেই দ্রুত উন্নতি করেছিল। এই লাইনটা একটু ভালো করে বোঝেন। এটি প্রায় প্রতিটি অর্জন এবং উন্নয়নকে টেনে নিচেই নামায়, যা করোনার থাবা আমাদের উপরে পড়ার আগেই দ্রুত উন্নতি করেছিল। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, এটি আমাদের অর্থনীতি, শিক্ষা, পরিবহন, দৈনন্দিন জীবনযাত্রা সহ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে প্রযুক্তি খাতের উপর এটির আরো ভালো প্রভাব রয়েছে। প্রযুক্তি খাতের উপর এটির আরো ভালো প্রভাব রয়েছে। একটু মনে রাখবেন, এই বিষয়টা হচ্ছে যে এই করোনা মহামারী বা করোনা প্যান্ডামিকের কথা বলা হচ্ছে যে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এটি আমাদের অর্থনীতি, শিক্ষা, পরিবহন, দৈনন্দিন জীবনযাত্রা সহ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে প্রযুক্তি খাতের উপর এটির আরো ভালো প্রভাব রয়েছে, মূলত অনলাইন ভিত্তিক ব্যবসায়, যা এই খাতে যুবকদের ব্যাপকভাবে জড়িত করেছে। পুরো পরিস্থিতি বিবেচনা করে বলা যায় যে ক্রমবর্ধমান প্রযুক্তি খাত বিশ্ব অর্থনীতিতে ভালো প্রভাব ফেলছে। তদুপরি টেলিমেডিসিন এই প্রযুক্তি খাতে একটি বিশাল জায়গা নিয়েছে। এই টেলিমেডিসিনটা কি বলতে পারেন? এই তদুপরি শব্দটা দেখেন, এই যে তদুপরি, তদুপরি শব্দের অর্থ হচ্ছে, এটা কিন্তু একটা লিঙ্কিং ওয়ার্ড। এটা কি হবে? একটা লিঙ্কিং ওয়ার্ড। তদুপরি টেলিমেডিসিন এই প্রযুক্তি খাতে একটি বিশাল জায়গা নিয়েছে, যা আমাদের এই সময়ে প্রয়োজন। সামাজিক দূরত্ব বজায় রাখতে
বা সহায়তা করবে। তবে এটির একটি খারাপ প্রভাব আছে, যেমন এটি আমাদের আবেগ, চিন্তা ভাবনা, সাধারণ কর্মদক্ষতাকে হ্রাস করে। সর্বোপরি এটি মহামারী অন্ধকারে আলোর ছটা। তাই প্রযুক্তি ভিত্তিক সুযোগ ব্যবহারের প্রতি আমাদের সতর্ক হওয়া উচিত। শেষ লাইনটা কি বলেছে? প্রযুক্তি, তাই প্রযুক্তি ভিত্তিক সুযোগ ব্যবহারের প্রতি আমাদের সতর্ক হওয়া উচিত। অর্থাৎ আমাদের সতর্ক হতে হবে, এই প্রযুক্তি ব্যবহার যেন আমাদের অভিশাপ না হয়ে দাঁড়ায়, এটা যেন আমাদের কখনো খারাপ দিকে আমরা না ব্যবহার করি। তো এখানে দেখেন, অন দা হোল, মোটের উপর, উই আর গোয়িং থ্রু আ হেরোন্ডাস সিচুয়েশন বিকজ অফ করোনা প্যান্ডামিক নাও। অর্থাৎ সামগ্রিকভাবে এখন আমরা করোনা মহামারীর কারণে এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। সেই করোনাকালীন সময়ে এই আর্টিকেলটা লেখা ছিল, ইট ড্রাগস ডাউন অলমোস্ট এভরি অ্যাচিভমেন্ট অ্যান্ড ডেভেলপিং কন্ট্রিবিউশন দ্যাট রেইজড আপ র্যাপিডলি বিফোর দ্য করোনা ক্লজ অন আস। অর্থাৎ এখানে কি বলছে, প্রায় প্রতিটি অর্জন এবং উন্নয়নকে টেনে নিচেই নামায়, যা করোনার থাবা আমাদের উপরে পড়ার আগেই দ্রুত উন্নতি করেছিল। আমরা যখন করোনা মহামারী এসে পারিনি, তখন কিন্তু আমাদের অনেক দিকে অনেক রকম উন্নতি ছিল। ফর ইনস্ট্যান্স, ফর ইনস্ট্যান্স উই ক্যান সে, আমরা বলতে পারি, ইট কজেস লেথাল ড্যামেজ টু আওয়ার ইকোনমি, এডুকেশন, ট্রান্সপোর্টেশন, হেলথ অ্যান্ড ইনক্লুডিং ডেইলি লিভিংস। অর্থাৎ কি বলছে, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এটি আমাদের অর্থনীতি, শিক্ষা, পরিবহন, দৈনন্দিন জীবনযাত্রা সহ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এটা কি হয়? মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অন দ্য আদার হ্যান্ড, ইট হ্যাজ আ বেটার ইম্প্যাক্ট, অন্যদিকে এর একটি খারাপ প্রভাব আছে, অন দ্য টেকনোলজি সেক্টর, মেইনলি অনলাইন বেসড বিজনেস দ্যাট ইনক্রিজ দ্য ইনভলভমেন্ট অফ ইয়থ হেভিলি ইন দিস সেক্টর। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, অন্যদিকে তথ্য প্রযুক্তি খাতের উপর এটি আরো ভালো প্রভাব রয়েছে, মূলত অনলাইন ভিত্তিক ব্যবসা, যা এই খাতে যুবকদের ব্যাপকভাবে জড়িত করেছে। ইয়ত মানে এখানে যুবকদের, এই খাতে যুবকদের ব্যাপকভাবে জড়িত করেছে। To sum up the whole situation, the increasing technology sector is making a good impact on the world economy. দেখেন, এই যে একটা খারাপ প্রভাব পড়েছে না, এই খারাপ প্রভাবটা কি বলছে, পুরো পরিস্থিতি বিবেচনা করলে বলা যায় ক্রমবর্ধমান প্রযুক্তি খাত বিশ্ব অর্থনীতিতে ভালো প্রভাব ফেলেছে। এই যে প্রযুক্তি ছিল না, দেখবেন অনেক ছেলে মেয়েরা বাড়ি বসে অনলাইনে ক্লাস করতে পেরেছে। আজকে আপনাদের গুগল মিট অ্যাপের মাধ্যমে আমি আমার বাসায় বসে ক্লাস নিচ্ছি, আপনারা আপনাদের বাসায় বসে ক্লাস করতে পারছেন। এটা কিন্তু প্রযুক্তি খাতের করোনা প্যান্ডামিক আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে। করোনা মহামারী না আসলে এই সিস্টেম কিন্তু চালু হতো না। অনেকেই আমরা জব করি, আমরা কি করি, ঢাকা শহরে থাকি, অনেকেই আমরা জব করি, আমরা কিন্তু কারো ব্যাচে অফলাইনে পড়বো সেই সময় আমাদের থাকে না, কিন্তু আমরা এই অনলাইনে এটা পড়ে নিতে পারি একজন মেন্টরের অধীনে। তারপর কি বলছে দেখেন, furthermore telemedicine has taken an extensive area in this technological sector that helps us to maintain social distance needed this time. দেখেন এখানে কি বলা হচ্ছে, টেলিমেডিসিন, তদুপরি টেলিমেডিসিন এই প্রযুক্তি খাতে একটি বিশাল জায়গা নিয়েছে, যা আমাদের এই সময়ে প্রয়োজন, যা কিন্তু আমাদের এই সময়ে প্রয়োজন। দেখেন এখানে একটা শব্দ বলা হয়েছে, যেটা বলা হচ্ছে টেলিমেডিসিন। টেলিমেডিসিন শব্দের অর্থ কি জানেন? এই টেলিমেডিসিন মানে হচ্ছে, মনে করেন আপনার একজন নিকট আত্মীয়, সে এমবিবিএস ডাক্তার, ঢাকা মেডিকেলে ডাক্তারি করে। তো আপনি, আপনার একটি রোগ হয়েছে, আপনি তাকে ফোন দিলেন, সে বললো আমি এখন ব্যস্ত আছি, রাতে কথা হবে। এবার রাতে আপনাকে ভিডিও কলে কল দিল, দিয়ে আপনার যে বর্ণনা সে শুনলো, ভালো করে আপনাকে দেখলো, দেখে আপনাকে কিছু ওষুধ সাজেস্ট করলো, এই ওষুধগুলো আপনি খাবেন। এবং সত্যিই আপনি সেই ঔষধগুলো ফার্মেসি থেকে কিনে এনে যখন খেলেন, আপনার রোগটা সত্যিই সেরে গেল। এই যে দূরে বসে আপনি ডাক্তারের কাছে যাওয়া লাগলো না, এটাকে বলা হচ্ছে টেলিমেডিসিন। অর্থাৎ দূর থেকে যে মেডিসিনটা, টেলি শব্দের অর্থ হচ্ছে দূর, যেমন টেলিভিশন বলা হয় না, টেলিস্কোপ বলা হয় না, এখানেও কিন্তু মেডিসিনকে টেলিমেডিসিন বলা হচ্ছে। However, it also has a bad impact, like it's reduce our emotion, থিঙ্কিং পাওয়ার, ম্যানুয়াল পারফরমেন্স। অ্যাট অল, এই জায়গাটা একটু দেখবেন, এই যে অ্যাট অল, আদৌ, প্রকৃতপক্ষে, ইট কুড বি লাইট ইন দ্য প্যান্ডামিক ডার্কনেস, কি বলা হচ্ছে এখানে দেখেন, সর্বোপরি এটি মহামারী অন্ধকারে আলোর ছটা। এই যে মহামারী না, করোনা কিন্তু আমাদের অনেককেই শেষ করে দিয়ে গেছে, বিভিন্ন রকমের হিসাব নিকাশ চেঞ্জ করে দিয়ে গেছে করোনা মহামারী।
তো এখানে সেই কথাটা বলা হচ্ছে যে after all, it could be light in the pandemic darkness. Hence, we should be careful in using technology-based opportunities. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সর্বোপরি এটি মহামারী অন্ধকারে আলোর ছটা, তাই প্রযুক্তি ভিত্তিক সুযোগ ব্যবহারের প্রতি আমাদের সতর্ক হওয়া উচিত। দেখেন লিঙ্কার্স ব্যবহার করে, লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করে আজকের যে ক্লাসটি আপনাদের নিলাম হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এই লিঙ্কিং ওয়ার্ড বা লিঙ্কার্স ব্যবহার করলে আপনারা কিন্তু অতি সহজে ফ্রি হ্যান্ড রাইটিংটা ডেভেলপ করতে পারবেন। এবং এই যে শব্দগুলো, এই শব্দগুলো একটু মুখস্থ করে রাখবেন, ছোট ছোট বাক্যকে আপনারা বড় বাক্যে রূপান্তর করতে পারবেন। কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলেন, তারপর আমি ডায়লগটা একটু পড়াবো। কি পিডিএফ আমাদের বই কত নাম্বার পৃষ্ঠার? এইটা এইটা কোথা থেকে পড়াচ্ছি দাঁড়ান একটু দেখি। এটা আলাদা একটা শীট, এটা বইতে না, এটা বইতে পাবেন না, এটা অন্য একটা শীট, এটা রাইটিং এর একটা শীট থেকে পড়াচ্ছি। স্পিক ইংলিশ সোনামুখ ওই বইতে এটা পাবেন না। সবার কি একই অবস্থা, পিডিএফ যায়নি?